পিআর নিয়ে মতবিরোধী রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামায়াত। একই সুর ইসলামী আন্দোলনের। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। মন্ত্রী এমপি ও ক্ষমতাবানদের প্লট দিতে বন উজাড় করে তৈরি করা হয়েছে পূর্বাচল, বললেন পরিবেশ উপদেষ্টা। দুর্নীতির দায়ে সাবেক রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি, হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়, বললেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগে দুর্নীতিকে বাধা হিসেবে দেখছেন মার্কিন কনস্যুলার। এবং একীভূত করতে 5 দুর্বল ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে বর্তমান পরিচালনা পর্ষদ ও এমডি পদ। স্বার্থ রক্ষা করা হবে আমানতকারীদের। রাজনৈতিক হীন উদ্দেশ্য জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেওয়া হবে। গুলশানে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা এই বিএনপি নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর এর দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তিসহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসব খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা।
সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। সবাই উদার মানসিকতা দেখালে আলোচনার মাধ্যমেই জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে 48 ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমসি করেছিল, এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারে না, কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি। এদিন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যতের সরকারগুলো সতর্ক হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপি নেতা। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের পরও বিচার কাজ যেন অব্যাহত থাকে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিন জবানবন্দি শেষ করেন মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা।
ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রংপুরের পীরগাছায় পদ্মরাগের 6 বগি লাইনচ্যুত, উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। 5 ঘন্টা ধরে 5 জেলার রেল যোগাযোগ বন্ধ। বনায়ন ধ্বংস করায় ঢাকার নগর জীবন হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। কমছে মানুষের কর্মক্ষমতা। তাপমাত্রা বাড়ায় 2024 সালে বাংলাদেশে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ $13,30,000। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত 15 বছরে মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন কেটে উজাড় করেছে রাজুক। তীব্র তাপমাত্রায় 2024 সালে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ $13 থেকে $17 লাখ, যা মোট দেশজ উৎপাদনের 0.4 ভাগ। নগরীতে সবুজায়ন কমে যাওয়া ও জীবনযাত্রার কারণে নাজুক অবস্থায় রাজধানী ঢাকার মানুষ। কর্মক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে অসুস্থতাও। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এভাবে চলতে থাকলে আগামী 25 বছরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation. প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগর সৃষ্ট তাপ প্রবাহ নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, মন্ত্রী, এমপিদের স্বার্থ রক্ষা করে পূর্বাচল, উত্তরার মতো রাজুকের এরিয়া ভিত্তিক পরিকল্পনা হয়েছে বন উজাড় করে, যা অপূরণীয় ক্ষতি। মন্ত্রী, এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, 1980 সালের পর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি, তবে অনুভূত হয় 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে সাবেক রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের মার্চে রাজুক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাস্ট এ বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে 19 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট 7 জনের বিরুদ্ধে
দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রংপুরে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী, সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুরের পীরগাছায় সান্তাহাট থেকে লালমনিরহাটগামী যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়েছে 6টি বগি, সেই বগিগুলো উদ্ধারের কাজে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে রিলিফ যে ক্রেন রয়েছে সেই ক্রেন কাজ করছে। একই সাথে রেলওয়ে বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এখানে এসেছেন এবং বিকাল 5টা থেকে কিন্তু এই উদ্ধার কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে একটি বগিকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যে বগিটি আসলে লাইনচ্যুত হয়নি, লাইনের উপরেই ছিল সবার সামনে, সেই বগিটিকে সরানো হয়েছে। বাকি যে 6টি বগি রয়েছে যেগুলো আসলে লাইনচ্যুত হয়েছিল সেইগুলো আসলে এখান থেকে সরিয়ে নিতে আসলে কার্যক্রম চলছে এবং রেল বিভাগের যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আসলে 6টি বগি রেলের লাইন থেকে পুরোপুরি আসলে চ্যুত হয়ে গেছে, যেহেতু একেবারে হেলে গেছে, সেহেতু এই বগিগুলোকে আসলে উদ্ধার করা সেটি আসলে একটি সময়ের ব্যাপার এবং দীর্ঘ সময় লাগবে। এবং একই সাথে জানিয়ে রাখি, রংপুরের এই যে পীরগাছা রেলওয়ে স্টেশনটি রয়েছে এই রেল লাইন দিয়ে কিন্তু কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর থেকে গাইবান্ধা এবং বগুড়া সহ ঢাকাগামী কিন্তু অনেক ট্রেন যাওয়া আসা করে এবং এই যে রেল যে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে সেই কারণে কিন্তু অনেকগুলো ট্রেন কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। দুপুর 12টা থেকে আসলে এই রেলওয়ের যে লাইনটি রয়েছে সেই লাইন দিয়ে আসলে রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের 5 জেলা সহ ঢাকার সঙ্গে। এবং আমরা যেটি জেনেছি যে যেহেতু আসলে এই লাইনটি দিয়েই আসলে ঢাকাগামী ট্রেন চলাচল করে, সেহেতু আসলে যতক্ষণ পর্যন্ত এই লাইনটি আসলে সারিয়ে তোলা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই লাইন থেকে লাইনচ্যুত বগিগুলো সরানো যাবে না, ততক্ষণ পর্যন্ত আসলে গাইবান্ধা বগুড়া তো আছেই, পাশাপাশি ঢাকাগামী যে ট্রেন রয়েছে রংপুর এক্সপ্রেস সেটিও কিন্তু যেতে পারবে না। এবং বলা চলে এই যে ট্রেনগুলো লাইনচ্যুত যে ট্রেনগুলো রয়েছে, যে বগিগুলো রয়েছে সেগুলো সারিয়ে তুলতে কালকে সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো সব মিলে এই ছিল রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের পীরগাছা রেল স্টেশন থেকে। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ সহ 7 দফা দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিকেলে শিববাড়ি এলাকায় রেললাইনে জড়ো হন তারা, বিক্ষোভ মানববন্ধন করেন তারা, পরে রেলপথ অবরোধ করেন। এতে 1.5 ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বুধবার গাজীপুর চৌরাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলীর পদ থেকে 50 ভাগ পদোন্নতি দিয়ে সহকারী প্রকৌশলী করা, সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীর পদ নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সন্ধ্যার সময় আরও থাকছে। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। সমীকরণের মারপ্যাঁচ নয়, বড় জয় লক্ষ্য টাইগারদের। সাম্প্রতিক পর্বে আত্মবিশ্বাসী আফগানিস্তান। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনে, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুসারে আগামী 15 বছর ধাপে ধাপে 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে। এর আগে মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে না বলে জানান তিনি। গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস
আর একটা সার্বিক হিসাবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই। সার আমদানিতে দুর্নীতির অভিযোগ সরকার খতিয়ে দেখবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, দুইটাই। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা দুর্নীতি, কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা, এমনটাই বলেছেন নবনিযুক্ত মার্কিন কমার্শিয়াল কনসুলার পল ফ্রস্ট। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যামচ্যাম আয়োজিত সেমিনারে দেশটির কমার্শিয়াল কনসুলার জানান, বাংলাদেশে কৃষিপণ্য, জ্বালানি ও এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ সময় অ্যামচ্যাম প্রেসিডেন্ট বলেন, শুল্ক জটিলতা দূর করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে টিকফা চুক্তি কাজে লাগাতে পারে বাংলাদেশ। একীভূত করতে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ এমডির পদ। আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্তে একমত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার সদস্যরা। বাস্তবায়নের পথে শরিয়া ভিত্তিক 5 দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় গত 2রা সেপ্টেম্বর থেকে টানা 3 দিন 5 ব্যাংকের শুনানি শেষে মার্জারের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক পর্ষদ। তবে বিরোধিতা করে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় গত 7 সেপ্টেম্বর 35,000 কোটি টাকার 20,200 কোটি টাকা মূলধন বরাদ্দ দেয় সরকার। এক সপ্তাহ পর সোমবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে নিয়োগ পাবেন একাধিক সদস্যের টিম। 5টি ব্যাংক মার্জের আওতায় আসছে এবং এই ব্যাপারে এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত চূড়ান্ত আছে। প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম থাকবে, সেই প্রতিটা ব্যাংকেই একটা করে টিম দেওয়া হবে। এই টিম বর্তমানে এমডি থাকবে, তারা তার সাথে একত্রে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। মার্জার প্রক্রিয়ায় এটিকে বড় পদক্ষেপ বলে মনে করছেন তারা। তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা, তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসেবে এই 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে 1,36,000 কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার 1,95,000 কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপি 77%। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে একীভূত করার পরিকল্পনা নেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশ প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ফিলিস্তিনের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অনেক পরে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে কেউ কারো মুখোমুখি নয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টা। আমরা তো প্রেসিডেন্ট পদে প্রতিনিধি দেওয়ার সিদ্ধান্ত 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এই ব্যাপারে, এটা নর্মালি করা স্বাভাবিক ছিল। আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীদের জন্য iOS 26 অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। স্থানীয় সময় সোমবার প্রকাশিত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটগুলোর একটি বলা হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে আধুনিক লিকুইড গ্লাস ডিজাইন। ফোন অ্যাপে এসেছে নতুন কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট ফিচার। মেসেজিং সেবায় যুক্ত হয়েছে গ্রুপ পোল, কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং আরও উন্নত ফিল্টারিং ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। এছাড়া রয়েছে লাইভ ট্রান্সলেশন ব্যবস্থা। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো কেবল সর্বশেষ মডেলের আইফোনেই পাওয়া যাবে। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে কিছুক্ষণ পর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের আগে বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির,
কিছুক্ষণ পরেই টস হবে এবং যেটা কিনা এই ম্যাচের অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষ ম্যাচে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টস হারাটা বাংলাদেশের জন্য একটা বড় একটা ব্যাক পয়েন্ট হয়ে দাঁড়ায় এবং এই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল চাইবে যে টসের রেজাল্টটা যেন তাদের পক্ষে আসে। আফগানিস্তানের বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে ভালো একটা শুরুর চেষ্টা থাকবে তাদেরকে এবং এই ম্যাচে বাংলাদেশ দলেও কিন্তু পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদ নিশ্চিতভাবে ফিরতে যাচ্ছেন স্কোয়াডে। এছাড়াও দু একটা পরিবর্তন, সাইফ হাসানকে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়ের জায়গায়, রিশাদ হোসেনকেও বসানোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের একাদশ কেমন হয় সেটা কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে এই ম্যাচকে ঘিরে প্রবাসী যে দর্শকরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছে বহুত আগে থেকেই এবং আজকে ওয়ার্কিং ডে হলেও প্রবাসী যে দর্শকরা রয়েছে তারা কিন্তু মাঠে আসা বন্ধ করেনি। এই জায়গার টিকিটের দাম অনেক বেশি, তবে প্রবাসী দর্শকদের একটাই কথা, তারা বাংলাদেশ দলকে মাঠে থেকে জিততে দেখতে চায় এবং সুপার 4-এ ওঠার যে সমীকরণ সেই সমীকরণে যেন টাইগাররা বেশ ভালোভাবে উতরে যেতে পারে এমনটাই তাদের প্রত্যাশা। তবে মাঠে সে কাজটা আসলে লিটন কুমার দাসদের করে দেখাতে হবে। আফগানিস্তানের জন্য এই কাজটা সহজ, কারণ তাদের জন্য 6 দিন পরের একটা ম্যাচ, বাংলাদেশ অতটা বিশ্রাম পায়নি, প্লাস এই ভেন্যুটা আফগানিস্তানের হয়ে হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে একটা লম্বা সময়। তাই রশিদ খান কিংবা মোহাম্মদ নবীদের জন্য এই ম্যাচে পারফর্ম করা যতটা সহজ হবে বাংলাদেশ দলের জন্য ততটা সহজ হবে না। এবং উইকেট আমরা যেমনটা দেখলাম আজকেও উইকেট কিছুটা মন্থর গতির হবে, স্পিনাররা একটু দাপট দেখাবে। শ্রীলঙ্কা ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। হয়তো শুরুর দিকে ততটা সহজ হবে না, তবে একটা বার যখন আপনি উইকেটে থিতু হয়ে যাবেন তারপর হয়তো সেই রান এক্সেলারেট করার যে বিষয়টা, সেই রান তোলার বিষয়টি আপনার নিজের দায়িত্বে নিয়েই বাংলাদেশ দলকে একটা ভালো পুঁজি বা ভালো সংগ্রহ এনে দিতে হবে। সবশেষ ম্যাচে বাংলাদেশ মাত্র একটা 6 হাঁকিয়েছিল, তবে টি-20তে টিকে থাকতে হলে আজকে বাংলাদেশি ব্যাটারদের সেই পাওয়ার হিটিংয়ের যে প্র্যাকটিসটা, সেই পাওয়ার হিটিংটা অবশ্যই করতে হবে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে বোলাররা কেমন করে, কারণ আফগানিস্তানের টপ অর্ডারের পরে কিন্তু তেমন ব্যাটারদের তেমন একটা ঝুঁকি নেই। সেক্ষেত্রে টপ অর্ডারকে যদি আপনি আগে গুটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা ভালো সম্ভাবনা তৈরি হবে এই ম্যাচ জয়ের। তবে এই ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরে নির্ভর করতে যাচ্ছে বাংলাদেশ দলের ভাগ্য এবং বাংলাদেশ দল যদি আজকে জেতে তাহলে 18 তারিখ পর্যন্ত এই আবুধাবিতেই থাকবে। এরপরেই আসলে ঠিক করা হবে তারা দুবাইতে যাচ্ছে নাকি দেশে ফেরার বিমানের টিকিট কাটবে। তবে এই ম্যাচ ছাপিয়ে যদি আমি বলি দর্শকদের কথা, তারা কিন্তু আজকেও তাদেরকে দলকে সমর্থন জানাতে এখানে দলে দলে উপস্থিত হয়েছে। আমি দুপুর নাগাদ স্টেডিয়াম চত্বরে দেখেছি যে লাল সবুজের অসংখ্য ভক্ত সমর্থকরা এই মাঠে দল বেঁধে উপস্থিত হয়েছেন। আফগান কিছু সমর্থক রয়েছে যারা আসলে এখানকার লোকাল, তারাও আসলে সমর্থন জানাবে। এখন দেখার বিষয় দল এইসব সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দিতে পারে কিনা। আমার কাছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি শুনছিলাম বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিআরডিএ মতবিরোধে রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। এবং মন্ত্রী এমপি ও ক্ষমতাবানদের প্লট দিতে বন উজাড় করে তৈরি করা হয়েছে পূর্বাচল, বললেন পরিবেশ উপদেষ্টা। দুর্নীতির দায়ে সাবেক রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।